নারীর রূপ একজন পুরুষের মন ভোলানোর সবচেয়ে ধারালো অস্ত্র। সুন্দরী নারীর রূপে মোহিত হন না এমন বুকের পাটা কজন পুরুষের আছে? একজন সুন্দরী নারীর আবেদন অগ্রাহ্য করার মতো মানসিক শক্তি খুব কম পুরুষেরই আছে। সুন্দরী নারীরা খুব সহজেই পুরুষদেরকে ফাঁদে ফেলতে পারে। বলতে গেলে পুরুষ নিজে গিয়ে ধরা দেয় সৌন্দর্যের গ্যারা কলে। আর এই কলে যে একবার ধরা দিয়েছে, শেষ অবধি তার কি হাল হয় সেটা জানলে একদম চমকে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। নিশ্চুপ নির্জন একটি জঙ্গল। কালো কাপড় দিয়ে ফারহানের চোখ বাঁধা। বিয়ালছানা হাতে দাঁড়িয়ে আছে সুন্দরী রিমি। চোখে তার ভয়। ফারহান তাকে শ্যুট করে দেয়। অমনি ঘুম ভেঙে যায় একটা ছেলের। দৃশ্যপট পরিবর্তন হয়। সবুজে ঘেরা বনের মাঝ দিয়ে রিমি আর ফারহানের গাড়ি চলছে। বনের মধ্যে তারা একটা রিসোর্ট ভাড়া নিয়েছে। হোটেল বয় তাদেরকে সাথে নিয়ে রুম অবধি পৌঁছে দেয়। তারপর চাবিটা ফারহানের হাতে দিয়ে বিদায় নেয়। যাওয়ার আগে সে জিজ্ঞেস করে, আনিস কেমন আছে, ওর কি অবস্থা ভাই? ফারহান জানায় ও ভালো আছে। তখন রিমির মুখটা অন্যরকম হয়ে যায়। হোটেল বয় চলে যাওয়ার পর রিমি আর এক মুহূর্ত দেরি না করে সাই করে রুম থেকে বেরিয়ে যায়। তখন ফারহানও তার পিছু পিছু যায়। ফারহান কোনো মতে রিমিকে থামায়। তখন রিমি বলে, এই প্রথমবার আমরা কথা বলতে এসছি। একটা ভালো রুম বুক করতে পারলে না? ওদিকের রুমগুলো তো কত ভালো ছিল। ফারহান বলে, শোনো, কোন রুমে আছে এটা না ভেবে কার সাথে আছো এটা ভাবা বেটার না? তাছাড়া এই রুমের আশেপাশে বোনাস হিসেবে তো প্রাকৃতিক সৌন্দর্য আছে। ভালোবাসার মানুষ সঙ্গে থাকলে সব কিছু সুন্দর হয়ে যায়। রিমির রেগে বলে, আর কেউ যদি ভুল মানুষকে ভালোবাসে তখন কি হবে? আমি তো অনেক কম্প্রোমাইজ করে চলি। ঘুরতে এসেও কম্প্রোমাইজ করতে হবে? তাহলে আমরা ঘুরতে আসলাম কেন? পাশেই প্রফেসর মুস্তাক একটি দুষ্টু ছবি আঁকছিলেন আর রিমিদের এই ঝগড়া লক্ষ্য করছিলেন। ফারহান রিমিকে শান্ত করে রুমের দিকে নিয়ে যায়। তখন রিমির পারফিউমের ঘ্রাণ মুস্তাকের মধ্যে কারেন্ট সৃষ্টি করে। মুস্তাকের বউ বিথি আফসোস করে বলছিল, আমাকে দেওয়ার মতো সময় কি তোমার হাতে নেই? মুস্তাক বলে, এরকম সুন্দর পরিবেশে আসলে আমার ভেতরের শিল্পী সত্তাটা জেগে ওঠে। আশেপাশে কেউ থাকলে আমি শিল্পচর্চা করতে পারি না। বিথি বলে যে, হাঁটুর বয়সী মেয়েদের সাথে ফুর্তি করার সময় শিল্পকর্মে কোনো ঝামেলা হয় না। বলতে বলতে মুস্তাক জোর করে বিথি শরীরে ইঞ্জেকশন পুশ মুড়ে দেয়। বিথি অনুরোধ করে বলতে থাকে, আমরা এখানে ঘুরতে আসছি, ঘুমাতো না। ছোট্ট একটা দৃশ্যে আবারও সেই অসুস্থ ছেলেটাকে দেখা যায়। রিমি আর ফারহান একটা ক্যাফেতে বসেছিল। তখন মুস্তাক ওপর থেকে রিমিকে লক্ষ্য করে। রিমিও তার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দেয়। ফারহান ব্যাপারটা লক্ষ্য করে আর রিমিকে বলে, তোমার এই দেশটাই পরে আসতে হলো, মানুষ দেখছে তো। রিমি রেগে বলে, তাহলে কি বোরকা পরে আসা উচিত ছিল? যাই তাহলে, রুম থেকে বোরকাটা পরে আসি। রিমি মন খারাপ করে বসেছিল। তখন মুস্তাক সেখানে আসে আর রিমিকে বলে যে, আপনার মনটা প্রকৃতির মতো উদার। রিমি বুঝতে পারেন না। মুস্তাক বলে, এই যে বয়ফ্রেন্ডের কোনো কামাই নেই, দুবেলা ঝগড়া করছেন, হতাশায় ভুগছেন, অথচ তারপরেও তার সাথেই আছেন। রিমি বলে, বয়ফ্রেন্ড না, হাজব্যান্ডস ব্যান্ড। মুস্তাক বলে, ও রিয়েলি? আপনাকে দেখে মনেই হয় না আপনি বিবাহিত। রিমি বলে, আসলে মানুষ লাইফে এমন কিছু ভুল করে যে ভুলের মাসুল সারা জীবন দেওয়া লাগে। মুস্তাক একটা রুমাল দিয়ে বলে, মন খারাপ করে আছো কেন? নাও, চোখটা মুছে ফেলো। তুমি কান্না করলে আমার ভালো লাগে না। এরপর একটা কাপলকে দেখা যায়। মেয়েটা ছেলেটাকে বলছিল, প্লিজ তোমাকে কতবার বলছি তুমি ফেসবুকে এগুলো লিখবা না, তারপর এগুলো লিখো কেন? ছেলেটা বলে, তো কি হয়েছে? মেয়েটা রেগে যায়, তো কি হয়েছে মানে? তোমাকে কেন এগুলো লিখতে হবে? আসলে ছেলেটা দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে ফেসবুকে টুকটাক লেখালেখি করত। মেয়েটা বলে, জানো না দেশের কি অবস্থা? তুমি যদি গুম হয়ে যাও আমার কি হবে? আমি কি করতে পারবো? রিমি রুমাল হাতে নিয়ে পারফিউমের স্মেল পায় আর বলে যে, আপনার পারফিউমের স্মেলটা তো খুব সুন্দর, একদম নেশা ধরার মতো। মুস্তাক বলে, নেশা কিন্তু খুব খারাপ। রিমি বলে, কিন্তু যে নেশা সুখ দেয় আমি সেটাকে খারাপ মনে করি না। মুস্তাক বলে, সুখ সে তো অচিন পাখি। আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হয় বলুন তো? আমি কি সুখী মানুষ? রিমি বলে, হয়তো হয়তোবা না। মুস্তাক বলে, আমিও আপনার মতোই। জীবনের সঠিক সঙ্গী না পেলে জীবনটা কখনোই সুখের হয় না। আমি একজন প্রফেসর, অনেক টাকা আছে আমার, চাইলে আমি টাকার বিছানায় গড়াগড়ি করতে পারি। বলতে বলতে থেমে গিয়ে রিমিকে বলে, আমি একা কথা বলেই যাচ্ছি, আপনার নামটা জানতে পারি? রিমি তার নাম বলে। মুস্তাক তার রুমালটা চায় আর ফোনটা রিমির হাতে দিয়ে বলে, আপনার ওই চোখ দুটো দিয়ে আর কখনো কান্না ঝরবে না, সো রুমালটার প্রয়োজন নেই। রিমি মুচকি হেসে ফোনে তার নাম্বার তুলে দেয়। রাতে মুস্তাক রিমিকে ফোন করে।
তখন রিমি বলে, আপনি প্লিজ আমাকে আপনি করে বলবেন না, আপনার মুখে আপনি শুনতে আমার খুব লজ্জা লাগে। মুস্তাক জানতে চায়, আর কিসে কিসে লজ্জা শুনি? রিমি বলে, শুনে কি করবেন? মুস্তাক বলে, লজ্জা ভেঙে দেব। রিমি বলে, সব লজ্জা কি একেবারে ভেঙে দেবেন নাকি আস্তে আস্তে? মুস্তাক বলে, একেবারে জমিয়ে রেখে লাভ কি? রিমি বলে, লজ্জা ভেঙে দিলে কিন্তু আমি খুব ডেঞ্জারাস মানুষ হয়ে যাব, সামলাতে পারবেন তো? পরের দৃশ্যে মুস্তাক সুইমিং পুলে দাঁড়িয়ে লাল পানি খাচ্ছিল। তখন রিমি সেখানে আসে আর পানিতে নেমে পড়ে। মুস্তাক বলে, ও তোমার ছোঁয়ায় তো পানি গরম হয়ে যাচ্ছে, দাঁড়ানোই যাচ্ছে না। সে রিমিকে একটা প্রস্তাব দেয়, তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করতে পারি। রিমি বলে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। মুস্তাক বলে, কি প্রমাণ চাও? রিমি একটা ডায়মন্ডের নেকলেস চায়। মুস্তাক রাজি হয়। তারপর দুইজন ক্লোজ হওয়ার চেষ্টা করে। ঠিক তখন মুস্তাকের বউ চলে আসে। আবারও সেই কাপড়টাকে দেখা যায়। মেয়েটা ছেলেটাকে বলছিল, এক্সিবিশনের জন্য যে পেইন্টিংগুলো রেডি করছিলাম ওগুলো একটু স্যারকে দেখাতে যাচ্ছি। ছেলেটা মেয়েটার ফোন চায় গেম খেলার জন্য। মেয়েটা ফোন দিয়ে চলে যায়। ওদিকে বিথি মুস্তাককে বলছিলেন, লজ্জা লাগে না নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম করতে? এখন আমাকে আর হয় না, তাই না? এই যে বাড়ি গাড়ি লালপানি এসব ফুটানি করিস, সবই তো আমার বাবার দেওয়া। আর তোর যে ভার্সিটির চাকরি সেটাও কিন্তু আমার বাবার দেওয়া। মুস্তাক বলে, ভুলে যাইনি, তোমার বাবার দেওয়া কোনোটাই ভুলিনি, শুধু একটা ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি। তুমি বলতে বলতে বিথিকে ইঞ্জেকশন পুশ করে দেয়। রিমি আর ফারহান আড্ডা দিচ্ছিল। মুস্তাক দূরে দাঁড়িয়ে রিমিকে দেখছিল। তখন ফারহান জিজ্ঞেস করে, আচ্ছা এই লোকটা কে? রিমি বলে, আশ্চর্য, এই লোককে আমি কি জানি, আর তুমি কি আমাকে সন্দেহ করছো? ফারহান বলে, মানে বুঝলাম না তুমি রিয়্যাক্ট কেন করছো? আসার পর থেকে দেখছি এই লোকটা তোমাকে বিভিন্ন জায়গায় ঘুরঘুর করে ফলো করছে। আমি কোশ্চেন করতে পারি না? রিমি রেগে বলে, না তুমি কোশ্চেন করতে পারো না। তারপর ফারহানের দেয়া ফুলের তোড়া ফেলে দিয়ে বলে, এসব কি? এসব ফুল কি আমি পছন্দ করি? এই বলে রিমি চলে যায়। এবার একটা দৃশ্যে দেখা যায় সেই ছেলেটা বসে গেম খেলছিল। তখন মেয়েটার মা ফোন করে। ছেলেটা মেয়েটাকে ডাকতে স্যারের রুমে যায়। পরদিন সকালে তারা দুজনেই ফোনে প্রেম আলাপ চালিয়ে যাচ্ছে। রিমি বলে, তুমি কিন্তু খুব দুষ্টু আছো। প্রফেসর বলে, দুষ্টামি করার সুযোগটা পেলাম কোথায়? তোমাকে তো কাছেই পাচ্ছি না। রিমি বলে, আচ্ছা শোনো, আমার হাজবেন্ড কালকে রিসোর্টের বাইরে যাবে, তাই কালকের জন্য আমি শুধুমাত্র তোমার। এই কথা শুনে প্রফেসর তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে ফারহান তার স্ত্রীর সাথে সুন্দর কাটানো মুহূর্তগুলোর কথা স্মরণ করতে থাকে। দিন থেকে রাত হয়ে যায়। রিমি প্রফেসরকে বলছে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই কয়দিন তোমার সাথেই কাটালাম। আমার আর এই বন্দি জীবন ভালো লাগে না। প্রফেসর বলে, তোমাকে বন্দি হয়ে থাকতে কে বলেছে? তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে স্বর্গ দেখাবো। এই মুহূর্তে ফারহান ফোনটা নিয়ে বলে, আর আমি দেখাবো নরক। কে আপনি? প্রফেসর বলে, দেখুন আপনি রিমিকে ভুল বুঝছেন, আমরা শুধুমাত্র ভালো বন্ধু। ফারহান বলে, আচ্ছা বন্ধু, খুব দ্রুতই দেখা হবে। এই বলে ফোন কেটে দেয়। পরদিন ক্যাফে এরিয়াতে প্রফেসর বলে, এই রিসোর্টের সবচেয়ে সুন্দর রুমটা বুক করব তোমার জন্য, সেখানে তুমি আর আমি থাকব। এরপর তুমি ফিরে গিয়ে ফারহানকে ডিভোর্স দিবে, আর আমি আমার স্ত্রীকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব। এরপর বিয়ে করে আমি তোমাকে ঘরে তুলব। রিমি বলে, সত্যি বলছো? ধোঁকা দেবে না তো? প্রফেসর বলে, একবার বিশ্বাস করেই তো দেখো, রুম বুক করে দেই। রিমি বলে, না হঠাৎ করেই রুম বুকিং দিলে লোকজন সন্দেহ করতে পারে, তার চেয়ে বরং আমার রুমে যাই। এই বলে রিমি মুচকি হাসি দিয়ে তার রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। প্রফেসরও তার পিছু করতে থাকে। এবার অতীতের দৃশ্যে দেখা যায় সেই মেয়েটির সাথে প্রফেসর জোর জবরদস্তি করছে। সেই মুহূর্তে তার বয়ফ্রেন্ড চলে আসে। সিন বর্তমানে চলে আসে, যেখানে প্রফেসর যে রিমির রুমের মধ্যে প্রবেশ করছে এই বিষয়টা ম্যানেজার তার ফোনের ক্যামেরায় ক্যাপচার করে রাখছে। রুমের মধ্যে প্রবেশ করার পর দুজনের রোমাঞ্চকর মুহূর্ত শুরু হয়ে যায়। প্রফেসরের মধ্যে তখন 440 ভোল্ট কারেন্ট সৃষ্টি হয়ে গেছে। এবার হঠাৎ করেই রিমি প্রফেসরের সুর দেয়া সেই শীষ বাজাতে শুরু করে, যা শুনে প্রফেসর থমকে যায়। রিমির চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশা স্পষ্ট ফুটে ওঠে। অতীতের দৃশ্যে দেখা যায় প্রফেসর সেই মেয়েটিকে বলছে, তুমি তো ক্লাসের ফার্স্ট গার্ল, টিচার হতে চাও তাই না? তুমি তো আমার আন্ডারই কাজ করছো। আমার কথা শোনো, পুরো ঘটনাটা উল্টে যাবে। মানে প্রফেসরের করা কাজের দোষ মেয়েটির বয়ফ্রেন্ডের উপর দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। মেয়েটি বলে, স্যার সবাই জানে ও আমার বয়ফ্রেন্ড। প্রফেসর বলে, এখানে আমার কথাই শেষ কথা, নিশ্চয়ই বুঝতে পারছো এখন তোমাকে কি করতে হবে। মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। বর্তমানে দৃশ্যে দেখা যায়
রিমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। প্রফেসর ভয়ের দরজা খুলে বেরোতে চাইলে সামনে অনেক সাংবাদিক এবং জনসাধারণকে দেখতে পাই সে। আসলে এইসব কিছু প্ল্যান করা ছিল। অতীতের দৃশ্যে দেখা যায় সেই দিন মেয়েটির বয়ফ্রেন্ডকে দেশদ্রোহী এবং রেপিস্ট বলে পুরো ক্যাম্পাসের সামনে বদনাম করা হয়। সকল শিক্ষার্থীদের উস্কে দিয়ে প্রফেসর মেয়েটির বয়ফ্রেন্ডকে নির্মম লজ্জাজনকভাবে কলেজ ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়। বর্তমানের দৃশ্যে ফারহান বলছে, আনিস আমার ভাই, ওকে ক্যাম্পাস থেকে মেরে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিলেন। আমার ভাইয়ের নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, ও অনেক বড় হবে, কিন্তু আপনি সব শেষ করে দিলেন। আপনি ওর জীবনটা ধ্বংস করে দিলেন। প্রফেসর বলে, বিশ্বাস করো, আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করিনি। আসলে তোমার স্ত্রী আমার সাথে প্রেম করেছে, আমার ফোনে সব প্রমাণ আছে। স্বামী স্ত্রী দুজনে হেসে ওঠে। আসলে প্রফেসর ওই রিসর্টে প্রবেশ করার পর তারা এই খবর পেয়ে যায়। এরপরেই এই প্রতিশোধের প্ল্যানিং তারা শুরু করে। রিমি হেসে প্রফেসরের ফোন দেখিয়ে বলে, কই, কোনো প্রমাণ নেই তো, কারণ সব প্রমাণ ডিলিট করে দিয়েছি। প্রফেসর বলে, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। কত টাকা লাগবে তোমাদের বলো? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, যা যা চাও আমি তাই দেব। ফারহান বলে, টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত মিস্টার প্রফেসর, তাহলে পৃথিবীর সমস্ত সত্য হেরে যেত। রিমি বলে, আপনি যতগুলো মেয়েকে হ্যারেস করেছেন প্রত্যেকের সাথে কথা হয়েছে, তারা সকলে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। অবশেষে পুলিশ প্রফেসরকে ধরে নিয়ে যায়। দূর থেকে প্রফেসরের স্ত্রী এটা দেখে মনে মনে অনেকটা শান্তি পায়। ঘোর অন্ধকারের মধ্যে আনিস চুপ করে বসে আছে। এই মুহূর্তে তার ভাই ভাবি একে তাকে জন্মদিনে শুভেচ্ছা জানায়। পারিবারিক এই সুন্দর সমাপ্তি দিয়ে আজকের কাহিনী শেষ হয়।